পদার্থবিজ্ঞান। তো এখান থেকে থিওরিটিক্যাল কথাবার্তা আমরা পড়বো বেশি, কারণ অঙ্ক এখান থেকে আসবে না, কারণ এখানে অঙ্কগুলো সব ক্যালকুলেটর দিয়ে করতে হয়, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক করা যায় না, দুই একটা বাদে। তো দেখো তাহলে হচ্ছে, প্রথমে হচ্ছে বিজ্ঞানীদের ভূমিকা, কোন কোন বিজ্ঞানীর কি কি ভূমিকা আছে সেটা জানতে হবে। যেমন নিউটন, এগুলো একসাথে নোট করে রাখবো। নিউটন কি করছিলেন? আলোর কণিকা তত্ত্ব প্রদান করছিলেন, ঠিক আছে? আলোর কণিকা তত্ত্ব। হাইগেন্স কি করছিলেন? হাইগেন্স আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব। ম্যাক্সওয়েল কি করছিলেন? ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল তিনি হচ্ছে আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তারপরে তারপরে কে? হেনরিক হার্টস, হেনরিক হার্টস তিনি কি করছিলেন? এটা আমরা আরেকটা নাম আছে, হার্টস না লিখে আমরা হার্টস লিখি, হার্টস। আচ্ছা, তিনি হচ্ছে, ও আচ্ছা, হার্টস পরীক্ষামূলক ভাবে, পরীক্ষামূলক ভাবে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব সুপ্রতিষ্ঠিত করেন, সুপ্রতিষ্ঠিত করেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেন? কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন, কি করেন? কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। এগুলো আমরা শিখলাম। এখন আধুনিক পদার্থবিজ্ঞানের কি কি শাখা আছে? আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা, মুছে দিলাম, ঠিক আছে? আধুনিক পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখা, জাস্ট কয়েকটা নাম পড়বা কি কি আছে, যেমন কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা। 2 নম্বর কি আছে? আপেক্ষিকতা তত্ত্ব, আপেক্ষিকতা তত্ত্ব। তারপরে পারমাণবিক ও নিউক্লিয় পদার্থবিদ্যা, নিউক্লিয় পদার্থ বিদ্যা। তারপরে জ্যোতির্বিদ্যা, এগুলো হচ্ছে আধুনিক পদার্থের বিভিন্ন শাখা। তাহলে আধুনিক পদার্থ বিজ্ঞান, এগুলো হচ্ছে তার শাখা, মনে থাকবে? এখন আর সব প্রসঙ্গ কাঠামো,
প্রসঙ্গ কাঠামো কয় প্রকার? দুই প্রকার। একটা জড়, একটা অজড়। জড় এবং অজড়। কি কি আছে বলো তো? হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো দুইটা আছে, একটা হলো জড়। দুই প্রকার। একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড়। ঠিক আছে, এটা পার্থক্যটা পড়বা। তো জড় প্রসঙ্গ কাঠামো কি? অর্থাৎ প্রসঙ্গ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়, অর্থাৎ নিউটনের গতিসূত্র যেখানে অর্জন করা যায় তাকে বলা হয় কি? জড় প্রসঙ্গ কাঠামো। ওকে। আচ্ছা, এটার অপর নাম কি? এর অপর নাম হচ্ছে গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো। গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে স্থির কাঠামো। স্থির কাঠামো আর সমবেগে গতিশীল বস্তু। সমবেগে গতিশীল বস্তু। সমবেগে গতিশীল বস্তু। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ কি কি আছে? স্থির কাঠামো এবং সমবেগে গতিশীল কাঠামো। তার মানে জড়তার সূত্রগুলো আছে না, সেগুলো এখানে খাটবে। তারপর নিউটনের যে সূত্রগুলো আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র, এগুলো এখানে খাটবে। ঠিক আছে। তাহলে এইটা দিয়ে কি করা যায়? তোমার নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা যায়। বুঝতে পারছো? আচ্ছা, অজড় মানে কি? অজড় মানে হচ্ছে যেখানে তোমার কি থাকে? মন্দন থাকে। কি থাকে? মন্দন। অর্থাৎ ত্বরণের বিপরীত। ত্বরণের কি বিপরীত? এটা হচ্ছে মন্দন। ত্বরণের বিপরীত। আচ্ছা, তাহলে মন্দন জনিত কাঠামো অথবা ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান ও অসমবেগে, অসমবেগে গতিশীল কাঠামো। অর্থাৎ যার মধ্যে ত্বরণ আছে, যার মধ্যে কি আছে? ত্বরণ আছে, তাদের ক্ষেত্রে কি অজড়টা প্রযোজ্য হয়। তো এইখানে তোমার জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় না। প্রযোজ্য হয় না। এখানে জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় না। তাহলে অজড়তে জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র খাটবে না, কিন্তু জড়তে খাটবে। ঠিক আছে, জড়তে কিন্তু এটা খাটবে। তাহলে এই প্রসঙ্গ কাঠামোগুলো পড়বা। এখন আসো মাইকেলসন মর্লির পরীক্ষা। মাইকেলসন মর্লির পরীক্ষা। তিনি কি বলছে? তার উদ্দেশ্য ছিল কি? তার উদ্দেশ্য ছিল ইথারের অস্তিত্ব নির্ণয় করা। ইথারের অস্তিত্ব
নির্ণয়। আচ্ছা, তো তার সিদ্ধান্ত তখন যখন সে উদ্দেশ্য নিয়ে নামছে, তার সিদ্ধান্ত কি ছিল? সিদ্ধান্ত ছিল ইথার বলতে কিছু নেই মহাবিশ্বে। ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই। মহাবিশ্বে কিছু নেই। 2 নাম্বার কি? গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, এবং আলোর বেগ একটি ধ্রুবক রাশি। আলোর বেগ একটি ধ্রুব রাশি। আলোর বেগ একটি ধ্রুব রাশি। তাহলে তার সিদ্ধান্ত ছিল এটা। তাহলে এটা হলো মাইকেলসন মৌলির সিদ্ধান্ত। ইথার বলতে কিছু নেই, গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, এবং আলোর বেগ একটি ধ্রুব রাশি। ওকে, এখন দেখো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। তাহলে এটা আবার দুইটা আছে, একটা হলো আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব, বা আপেক্ষিকতার সার্বিক বা সাধারণ তত্ত্ব। সাধারণ তত্ত্ব। আরেকটা আছে হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তাহলে এখান থেকে এটা কত সালে হয়েছে? 1916 সালে। এটা 1905 সালে। ঠিক আছে, বিশেষ তত্ত্ব। তো এটা দিয়ে কি করা হয়? এটার উদাহরণ বা আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয়টা হচ্ছে 1905 সালে, এটা হ্যাঁ 1905 সাল। সমগতিতে চলমান বস্তুর গতি। চলমান বস্তুর গতি। সমগতিতে চলমান বস্তুর গতি। আর এখানে আলোচ্য বিষয়টা কি? সূর্য, নক্ষত্র, উল্কাপিণ্ড, ধূমকেতু, চন্দ্র ইত্যাদির গতি। ইত্যাদির গতি। ঠিক আছে। আচ্ছা, তো আপেক্ষিকতার দুইটা কি আছে? স্বীকার্য আছে। আপেক্ষিকতার দুইটা স্বীকার্য আছে। স্বীকার্য দুইটা কি কি? তো প্রথম স্বীকার্যতে বলা আছে জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। আর দ্বিতীয় সূত্র স্বীকার্যটা হচ্ছে কি? শূন্য মাধ্যমে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি একই থাকে, আলোর বেগ একই থাকে। অর্থাৎ আলোর বেগটা যে সবসময় একই, ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। তো এগুলো আমাদের দরকার নেই তেমন একটা, অবজেক্টিভের জন্য তো এগুলো আসবে না। হ্যাঁ। আচ্ছা, এখন আসো তোমার আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে এটা সূত্র পড়ছিলাম আমরা, সেটা কি? আপেক্ষিক তত্ত্ব। এটা ভালো মতো পড়বা, এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। অনুসারে স্থান, কাল ও ভরের আপেক্ষিকতা।
প্রথম হচ্ছে কাল দীর্ঘায়ন কি? কাল দীর্ঘায়ন। তাহলে সূত্রটা কি বলো? টি নট ইকুয়াল টু টি রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে গতিশীল অবস্থায় থাকা ঘড়ি, গতিশীল অবস্থায় থাকা ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে। তাহলে কি বললাম? গতিশীল অবস্থায় থাকা ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা, নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে কি ধীরে চলে, ঘড়ির চেয়ে ধীরে চলে। তার মানে টি নটটা হচ্ছে নিশ্চল, স্থির, আর টিটা হচ্ছে গতিশীল। তাহলে গতিশীল থাকা অবস্থায় যে ঘড়িটা আছে সেটা কি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলবে। আচ্ছা, এখন দেখো 2 নম্বর সূত্র কি? ভর বৃদ্ধি। কি বৃদ্ধি? ভর বৃদ্ধি। ভর বৃদ্ধি। তাহলে কি এটা সূত্রটা কি বলো তো? এম নট ইকুয়াল টু এম 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে গতিশীল অবস্থায় কোন বস্তুর ভর নিশ্চল অবস্থায় ভরের চেয়ে কি হবে? বেশি হবে। ঠিক আছে? অর্থাৎ গতিশীল অবস্থায় ভর বস্তুটির কি হবে? নিশ্চল অবস্থায় ভরের চেয়ে বেশি হবে। তার মানে গতিশীল অবস্থা কোনটা? এটা এম, এমটা হচ্ছে গতিশীল আর এম নটটা হচ্ছে নিশ্চল। আচ্ছা, এখন আসলে দৈর্ঘ্য সংকোচন। তাহলে ভর বৃদ্ধি পাবে আর কাল বৃদ্ধি পাবে, সময় বৃদ্ধি পাবে এবং ভর বৃদ্ধি পাবে, কিন্তু দৈর্ঘ্যটা কি হবে? সংকোচন হবে। কি হবে? সংকোচন। তাহলে 3 নম্বর সূত্রটা কি? দৈর্ঘ্য সংকোচন। কি? দৈর্ঘ্য সংকোচন। তার মানে দৈর্ঘ্য সংকুচিত হবে, দৈর্ঘ্যটা কি হবে? সংকুচিত। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন। এই ক্ষেত্রে কি হবে? এল ইকাল টু এল নট 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে নিশ্চল অবস্থায়, নিশ্চল অবস্থায় যে দৈর্ঘ্যটা থাকবে গতিশীল অবস্থায় সেই দৈর্ঘ্যটা কি হবে? বেশি হবে। তার মানে গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা বেশি হবে এখানে। বুঝতে পারছো? আচ্ছা, এই ঘটনাটাকে কি বলা হয় বলো তো? এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে তোমার লরেন্স ফিটজেরাল্ড সংকোচন। এই ঘটনাকে বলা হয়, এই ঘটনাকে বলা হয় লরেন্স ফিটজেরাল্ড, ফিটজেরাল্ড সংকোচন। ঠিক আছে? লরেন্স ফিটজেরাল্ড সংকোচন। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? সংকুচিত হবে। গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা অবশ্যই সংকুচিত হবে, কার চেয়ে? নিশ্চল অবস্থার চেয়ে। আচ্ছা, এখন দেখো
একটি মহাকাশযান যদি একটি মহাকাশযান যদি, এটা মুখস্থ রাখবা, যেহেতু তোমাদের ক্যালকুলেশন নাই এখানে। তো লেখো, একটি মহাকাশ যান ভি ইকাল টু √3/2 সি। সি মানে আলোর বেগ। আলোর বেগে চললে কি হবে বলো তো? আলোর বেগে চললে m = 2m0, এটা হবে। আর t = 2t0, এবং l = L0/2। কি বললাম বলো? যদি কোনো মহাকাশযান এই বেগে চলে, তাহলে গতিশীল অবস্থায় ভর নিশ্চল অবস্থার ভরের চেয়ে দ্বিগুণ হবে। ঠিক আছে? গতিশীল অবস্থার সময় নিশ্চল অবস্থার সময়ের চেয়ে দ্বিগুণ হবে। আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে অর্ধেক হবে। নিশ্চল মানে হচ্ছে স্থির, বা স্থির দৈর্ঘ্য, স্থির সময়, স্থির ভর, m0 t0 l0। তাহলে কোনটা কি হবে বুঝে নাও। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে। এখন জাস্ট তোমরা মানে এখন জাস্ট চোখের পলকে মুখস্থ রাখবা যে এই বেগে চললে আসলে এটাই আসবে এখান থেকে। হুম, যে নিজের কোনটি সঠিক এই বেগে চললে। ওকে, এখন দেখো, ভর ও শক্তির সম্পর্ক। ভর ও শক্তির সম্পর্ক। ভর ও শক্তির সম্পর্ক। ভর ও শক্তির সম্পর্ক। তাহলে এটা কি E = mc²। E = mc²। তাহলে ই মানে কি? শক্তি। এম মানে কি? ভর। আর সি মানে আলো, আলোর বেগ। ঠিক আছে? আলোর বেগ। তো এটা কে করছেন? আইনস্টাইন, তাই না? আচ্ছা, এই সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়? পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা। এই সূত্রের ওপর এই সূত্রের ওপর ভিত্তি করেই ভিত্তি করেই পারমাণবিক বোমা পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপেক্ষিক তত্ত্বের প্রয়োগ কি কি, এটা আমরা এখন দেখব। তাহলে ভর এবং শক্তির সম্পর্ক, যেটা E = mc², এটার উপর ভিত্তি করে কি করা হয়? পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়। এখন আসা হচ্ছে আপেক্ষিক তত্ত্বের প্রয়োগ। আপেক্ষিক তত্ত্বের প্রয়োগ। 1 নাম্বার কি? মহাকাশ যানের বেগ নির্ণয়। মহাকাশ যানের বেগ নির্ণয়। 2 নাম্বার হচ্ছে মহাকাশচারীর বয়স নির্ণয়। মহাকাশচারীর বয়স নির্ণয়। আর 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন,
প্রোটন ও নিউট্রন ইত্যাদির গতি, ইত্যাদির গতি তোমার আপেক্ষিকতার সূত্র দিয়ে বের করা হয়। মনে থাকবে? আচ্ছা, এখন আসো পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক অর্থাৎ AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, 1 AMU মানে হচ্ছে 1.663 × 10⁻²৪ গ্রাম, অথবা -27 কেজি। মনে রাখবা, 1 AMU ভরের সমতুল্য শক্তি, সমতুল্য শক্তি কত? 933 মেগা ইলেকট্রন ভোল্ট। 933 মেগা ইলেকট্রন ভোল্ট, MEV, মেগা ইলেকট্রন ভোল্ট। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.00727 6 AMU। ভাই আপনি না botany ক্লাস নেন? জীব প্রযুক্তি দেখাই দিছি, তো ভাবলাম যে কেমিস্ট্রি ফিজিক্স পিছিয়ে আছি, ফিজিক্সটা শেষ করি। কালকে হচ্ছে পড়াবো জীব বিস্তার। জীব প্রযুক্তি তো দেখাই দিয়ে তোমাকে গ্রুপে দিয়ে দিছি জীব প্রযুক্তিটা, ওইটা পড়বা। আর হচ্ছে জীব বিস্তারটা কালকে নেব, আজকে এটা শেষ করি আগে। ফিজিক্সটা পিছিয়ে আছে তো একটু, এটা শেষ করতে হবে আগে। জীব বিস্তারটা কালকে পড়াবো। নিউটনের ভর, আজকে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানটা শেষ করি। নিউটনের ভর, নিউটনের ভর এটা কত? 1.00865 AMU। তাহলে এগুলো হচ্ছে তোমার পারমাণবিক ভর একক। তাহলে 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট মানে কি? 1.663 × 10⁻²৪ গ্রাম, অথবা 10⁻²৭ কেজি। 1 AMU ভরের সমতুল্য শক্তি কত? 933 মেগা ইলেকট্রন ভোল্ট। আর প্রোটনের ভর কত? 1.007276 AMU। আর নিউটনের ভর কত? 1.00866 এটা। তো আমাদের পরের টপিকটা কি? মৌলিক বল। মৌলিক বল সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি। কোন অধ্যায়ে? নিউটনীয় বলবিদ্যা। এটা সম্পর্কে ভালো মতো পড়ানো হয়েছে। মৌলিক বল চারটা আছে: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এটা সম্পর্কে সব পড়ানো হয়েছে। তাদের ধর্মটা কেমন, তাদের কণা কণা কোন কণার কারণে কি হয়, পাল্লা, সবলতা, উদাহরণ সহ সবকিছু পড়ানো হয়ে গেছে। সুতরাং এই অধ্যায়ে আর তেমন আমরা আলোচনা করতেছি না, কারণ এই অধ্যায়ে কিন্তু এটা আছে। মৌলিক বলগুলো এখানেও আছে। তাহলে মৌলিক বল তোমার পড়ানো হয়ে গেছে কোথায়? নিউটনীয় বলবিদ্যায়। নিউটনীয় বলবিদ্যায়, সো এটা নিয়ে আলোচনা করতেছি না আর। শুধু একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে তোমার রিভিশন দিয়ে দেই যে মহাকর্ষ বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী। কোন কণার কারণে হয়? কোন কণা? গ্র্যাভিটন কণার কারণে এটা উৎপন্ন হয়। পাল্লাটা হচ্ছে অসীম এবং আপেক্ষিক সবলতা হচ্ছে 1। এবং গ্রহগুলো যে তোমার নক্ষত্রের চারদিকে ঘোরে, এটা হচ্ছে তার উদাহরণ। ওকে। তড়িৎ চুম্বকীয় বল কেন সৃষ্টি হয়? কারণ ফটন কণার কারণে। কোন কণা? ফটন কণা। পাল্লাটা হচ্ছে অসীম। আপেক্ষিক সবলতা কত? 10⁻39 মনে হয়, তাই না? 39। আর এটার উদাহরণ কি ছিল? ঘোড়ার আসর ছিল। ঘোড়ার আসর মানে কি? ঘর্ষণ বল, স্পর্শ বল, রাসায়নিক গঠন, আণবিক গঠন এবং স্থিতিস্থাপক বল। এটা পড়ানো হয়ে গেছিল আগেই, এটা নিয়ে আলোচনা করব না আর। আর হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল, এটা কি ধরনের বল? আকর্ষণ ধর্মী। তড়িৎ চুম্বকীয় বলটা কিন্তু আকর্ষণ ধর্মী প্লাস বিকর্ষণ ধর্মী। ঠিক আছে। সবল নিউক্লিয় বলটা শুধুমাত্র আকর্ষণ ধর্মী।
এটা কি কারণে সৃষ্টি হয়? ম্যাসন বা গ্লুয়ন কণার কারণে। ম্যাসন বা গ্লুয়ন কণা। পাল্লা কত? 10⁻15 মিটার। এবং সবলতা হচ্ছে সবচেয়ে বেশি, 10⁻41। আচ্ছা, এটার উদাহরণ কি? নিউক্লিয়াস গঠনকারী বল। নিউক্লিয়াস গঠনকারী বল অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে একসাথে করে কি তৈরি করা হয়? নিউক্লিয়াস। সুতরাং এটাই হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। তার মানে সবল নিউক্লিয় বল কিসের জন্য দায়ী? নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে শুধুমাত্র বিকর্ষণধর্মী, খুবই ইম্পর্টেন্ট। বিকর্ষণধর্মী কি কারণে তৈরি হয়? ডাব্লিউ এবং জেড বোসন কণা। ডাব্লিউ এবং জেড বোসন। আপেক্ষিক পাল্লা কত? 10⁻16 মিটার। এবং সবলতা কত? 10⁻30। আচ্ছা, এটার কারণে কি হয়? বিটা ক্ষয় হয়। কিসের কারণে? দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। আচ্ছা, বিটা ক্ষয় গেল। এখন আরেকটা জিনিস মনে রাখবা যে হাইড্রোজেন পরমাণুতে প্রোটন এবং প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার মহাকর্ষ বল কত? মধ্যকার মহাকর্ষ বল 3.6 × 10⁻⁻47 নিউটন। এই তথ্যটা মনে রাখবা। ওকে। আচ্ছা, এখন আসো কৃষ্ণ বস্তুর বিকিরণ। কৃষ্ণ বস্তুর বিকিরণ, এখান থেকে শুধু একটা জিনিস জানবা যে কোন তত্ত্বের মাধ্যমে, কার তত্ত্বের মাধ্যমে? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে এটা ব্যাখ্যা করা হয়েছে। কিসের মাধ্যমে? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এটা, ঠিক আছে? তো কৃষ্ণ বস্তুর বিকিরণ হবে এটা, হ্যাঁ, বিকিরণ। এখানে মূল কথাটা কি? এটার মূল কথাটা হচ্ছে যদি তোমার কোনো কালো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে? তার তড়িৎ চুম্বক তরঙ্গ বিকিরিত হবে। তো তড়িৎ চুম্বক তরঙ্গ বিকিরিত হইলে সেটা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা অবলোহিত অঞ্চল থেকে শুরু করে দৃশ্যমান অঞ্চল, অতিবেগুনি অঞ্চল, এইসব অঞ্চলে বিস্তৃত হবে। এটাই হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ। অর্থাৎ কালো বস্তুর মধ্যে তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হবে, যেটা অবলোহিত অঞ্চল থেকে শুরু করে দৃশ্যমানে অতিবেগুনি অঞ্চলে বিস্তৃত হবে। বুঝতে পারছো? তার মানে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে কৃষ্ণ বস্তু হতে বিকীর্ণ শক্তি বৃদ্ধি পায়। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে কৃষ্ণ বস্তু থেকে কি হয়? বিকীর্ণ শক্তি বৃদ্ধি পায়। আর তাপমাত্রা হ্রাস করা হইলে শক্তিটাও হ্রাস পায়। আচ্ছা, তবে একটা জিনিস মনে রাখবা যে যে তরঙ্গ দৈর্ঘ্যের যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকীর্ণ করে, শক্তি বিকীর্ণ করে, তা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়? সাথে সাথে হ্রাস পায়। মনে থাকবে? আচ্ছা, এবার আসো কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব। যেমন ভিন, বিজ্ঞানী ভিন, বিজ্ঞানী বিজ্ঞানী ভিনের তত্ত্ব কি বলছে? যে কৃষ্ণ বস্তুর শক্তি বন্টন শক্তি বন্টন তরঙ্গ দৈর্ঘ্যের
তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। কৃষ্ণবস্তু শক্তি বন্টনটা তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে যেই সব বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কম, এই সূত্রটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার মানে মনে রাখবা যে এই সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ক্ষেত্রে প্রযোজ্য। বিকিরণের ক্ষেত্রে প্রযোজ্য। মনে থাকবে? আচ্ছা, এবার আসো বিজ্ঞানী রেলি জিন্স। বিজ্ঞানী রেলি জিন্স। রেলি জিন্স তারা কি বলছে? কৃষ্ণ বস্তুর শক্তি বন্টন তার তরঙ্গ দৈর্ঘ্যের কি চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তারা এইটা বলছে, মানে একই কথা, জাস্ট সে বলছে কি চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটা প্রযোজ্য কোন ক্ষেত্রে? প্রযোজ্য হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ক্ষেত্রে। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ক্ষেত্রে। বিকিরণের ক্ষেত্রে। ঠিক আছে। আর ম্যাক্স প্লাঙ্ক কি বলছে? ম্যাক্স প্লাঙ্ক, বলছে হচ্ছে এইচ ইকুয়াল টু, সরি, ই ইকুয়াল টু এইচ নিউ। ই ইকুয়াল টু এইচ নিউ। তার কথা হচ্ছে এইটা, ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ এই সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে। তাহলে বিজ্ঞানী ভিন, বিজ্ঞানী রেলিজিন্স আর বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনটা তত্ত্ব পড়বা, কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়। এবার আসো কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে? প্রদান করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক আর আইনস্টাইন। ম্যাক্স প্ল্যাঙ্ক, আইনস্টাইন। তিনি বলছে যে কোনো বস্তু থেকে শক্তি কি হয় না, নিরবিচ্ছিন্নভাবে নিঃসৃত হয় না। একটা গুচ্ছ গুচ্ছ আকারে, প্যাকেট আকারে বের হয়। প্যাকেট আকারে নিঃসৃত হয়, বুঝছো? অর্থাৎ কোনো বস্তু থেকে শক্তি নিরবিচ্ছিন্নভাবে নিঃসৃত হবে না, প্যাকেট আকারে, গুচ্ছ গুচ্ছ আকারে কি হবে, নিঃসৃত হবে। এটাকে বলা হয় কোয়ান্টাম তত্ত্ব। এটার অপর নাম হচ্ছে তেজ কণাবাদ। অপর নাম কি? তেজ কণাবাদ। তেজ কণাবাদ। তো সূত্রটা কি ছিল? ই ইকুয়াল টু, এইচ নিউ। আমরা জানি যে সি ইকুয়াল টু কি, আলোর বেগ, নিউ ল্যামডা, তাই না? নিউ মানে কি? সি বাই ল্যামডা। সি মানে আলোর বেগ, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবক 6.626 10⁻³ জুল সেকেন্ড। 34 জুল সেকেন্ড প্লাঙ্কের ধ্রুবক।
এবং এককের একক কত? মাত্রা বা একক? মাত্রা কি? মাত্রা কি হবে বলো? ml ইনভার্স টু টি ইনভার্স টু। তাহলে ml ইনভার্স টু টি ইনভার্স টু, এটা হচ্ছে মাত্রা। আর ধ্রুবকের মানটা কত? 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এখন খেয়াল করো, এটা ভাইয়া মাত্রাটা মনে হয় এটা হবে না। আচ্ছা, সেকেন্ড আছে তাই না, দাঁড়া। জুল, টি ইনভার্স ওয়ান হবে তাই না? হুম। টি ইনভার্স ওয়ান, হ্যাঁ, টি ইনভার্স ওয়ান হবে। টি ইনভার্স ওয়ান হবে, ঠিক আছে, হ্যাঁ। এখন আসো ফোটন। ফোটন সম্পর্কে একটু পড়ি। ফোটন, ফোটনের ধর্মগুলা পড়বা 100% ভাবে। ফোটনের ধর্ম পড়তে হবে। আমি যেগুলো লিখে দেবো শুধু সেগুলোই পড়বা। 1 নাম্বার, ফোটন কণা চার্জহীন। ফোটন কণা কি? চার্জহীন। 2 নাম্বার, আলোর বেগে চলে। আলোর বেগে চলে। শক্তি E = H নিউ। তারপরে স্থির ভর শূন্য। স্থির ভর কত? শূন্য। 5 নাম্বার কি? আয়নিত করা যায় না। আয়নিত করা যায় না। ফোটন, ফোটন ভরহীন কণা হলো, ফোটন, ফোটন ভরহীন কণা হলেও ভরবেগ আছে। কি আছে? ভরবেগ আছে। ভরহীন কণা হলেও ভরবেগ আছে, অর্থাৎ ভরবেগটা হচ্ছে কি? P = H⁻⁶ H⁻⁶ এই কটা বৈশিষ্ট্য পড়বা। 6টা বৈশিষ্ট্য। তাহলে ফোটন হচ্ছে চার্জহীন, আলোর বেগে চলে। শক্তির মান কত? E = H নিউ। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। নিউ মানে কম্পাঙ্ক, ওকে। স্থির ভর শূন্য। আয়নিত করা যায় না। ফোটন ভরহীন কণা হলেও ভরবেগ আছে, সুনির্দিষ্ট ভরবেগ আছে। আচ্ছা দেখো, এক্স রে, এখন পড়বো এক্স রে। রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি, এর আবিষ্কারক হচ্ছে রন্টজেন। কে? রন্টজেন আবিষ্কারক। এক্স রে হলো 2 প্রকার, একটা কমল এক্স রে, একটা কঠিন এক্স রে। কয় প্রকার? 2 প্রকার। কোমল এক্স রে, আর কি কঠিন এক্স রে। মনে রাখবা যে দ্রুত গতি সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রনের, ইলেকট্রনের প্রবাহকে কি বলা হয় জানো? ক্যাথোড রশ্মি। কি বলা হয়? ক্যাথোড রশ্মি। এই জন্য ক্যাথোড রশ্মিটা হচ্ছে একটা ঋণাত্মক, নেগেটিভ, নেগেটিভ জিনিস একটা, যেহেতু ইলেকট্রনের প্রবাহ এটা। তাহলে দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহকে বলা হয় ক্যাথোড রশ্মি।
এক্স রে উৎপন্ন করার পদ্ধতি তিনটা। উৎপন্ন করার পদ্ধতি কয়টা? তিনটা। একটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি। গ্যাস নল পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে কুলিজ নল পদ্ধতি। কুলিজ নল পদ্ধতি। আর তিন নাম্বার হচ্ছে কি? বিটাট্রন পদ্ধতি। বিটাট্রন। তিন নাম্বারটা কি? বিটাট্রন পদ্ধতি। গ্যাস নল, কুলিজ নল এবং বিটাট্রন। এক্সট্রার একক কি? মনে রাখবা, এক রঞ্জেন। এক রঞ্জেন বলতে কি বোঝায়? এক রঞ্জেন মানে হচ্ছে 1 × 10⁻³ বায়ুতে, বায়ুতে 3.33 × 10⁻10 কুলম চার্জের সমান চার্জ কি করে? উৎপন্ন করে। ঠিক আছে। এখন পড়বা এক্স রের প্রকৃতি। এক্স রের প্রকৃতি। প্রকৃতি কি কি আছে বলো তো? এক নাম্বার, এটা তরঙ্গটা হচ্ছে আট তরঙ্গ। কি তরঙ্গ? আট তরঙ্গ। দুই নাম্বার, চার্জ যুক্ত কণা দ্বারা গঠিত নয়। কণা দ্বারা গঠিত নয়। ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। তরঙ্গ দৈর্ঘ্য কত? অনেক কম। তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। কত বলো তো? 0.01 থেকে কত? 0.1 ন্যানোমিটার। অথবা 1 অ্যামস্ট্রং, মানে 10⁻⁻10 মিটার। বুঝতে পারছো? তরঙ্গ দৈর্ঘ্যের মানটা মনে রাখবা। 1 অ্যামস্ট্রং, এদের তরঙ্গ দৈর্ঘ্যটা কত? 1 অ্যামস্ট্রং অথবা 0.01 থেকে 0.1 ন্যানোমিটার। এখন দেখো, কোমল এক্স রে এবং কঠিন এক্স রে তুলনা করতে হবে। কোমল এক্স রে আর কঠিন এক্স রে। এক্স রে তো দুই প্রকার, তাই না? কোমল এবং কঠিন। তো কোমল এক্স রে সীমা কতটুকু? কোমল এক্স রে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 10 অ্যামস্ট্রং। 10 অ্যামস্ট্রং। আর এটা হচ্ছে 0.01 অ্যামস্ট্রং। শক্তির সীমা, ফোটনের, ফোটনের শক্তির সীমা কত? শক্তির সীমাটা হচ্ছে, এটা একটা হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট আর এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট। ভেদন ক্ষমতা কম, এটার হচ্ছে ভেদন ক্ষমতা কি? কম। আর এটারটা হচ্ছে বেশি।
ঠিক আছে, এটা ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়। আর এটা ব্যবহার করা হয় হচ্ছে পদার্থের গবেষণা এবং প্রকৃতি নির্ণয়। পদার্থের পদার্থের গঠন প্রকৃতি, গঠন প্রকৃতি ও গবেষণা কাজে। মনে থাকবে, এই চারটা পার্থক্য করতে হবে ভালো মতো, কঠিন এক্স রে এবং কোমল এক্স রে এর মধ্যে পার্থক্য। এবার একটা এক্স রের ধর্ম, দ্রুত লেখে শেষ করো। এক্স রের ধর্ম, এক নাম্বার কি? এক্স রে হচ্ছে অদৃশ্য এবং এক্স রে সরল রেখায় চলে, সরল রেখায় চলে বা গমন করে, ঠিক আছে। এবং অদৃশ্য, এবং অদৃশ্য। দুই নাম্বার, ভেদন ক্ষমতা অত্যাধিক, ভেদন ক্ষমতা অত্যাধিক। তিন নাম্বার, আধান নিরপেক্ষ বিকিরণ, আধান আধান নিরপেক্ষ বিকিরণ। চার নাম্বার, গ্যাসকে আয়নিত করতে পারে। পাঁচ নাম্বার, জিঙ্ক সালফাইড। তারপর বেরিয়াম, বেরিয়াম প্লাটি সায়ানাইড, বেরিয়াম প্লাটিনাম, তারা প্লাটিনো সায়ানাইড, হ্যাঁ, প্লাটিনো সায়ানাইড ইত্যাদি পদার্থে, প্রভৃতি পদার্থে কি করে? প্রতিপ্রভা সৃষ্টি করে, প্রতিপ্রভা। জিঙ্ক সালফাইড এবং বেরিয়াম প্লাটিনো সায়ানাইড প্রভৃতি পদার্থের মধ্যে কি করে? প্রতিপ্রভা সৃষ্টি করে। 6 নাম্বার কি? বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। 7 নাম্বার কি? জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে, জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। আর লাস্ট হচ্ছে তীব্রতার, তীব্রতার ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, তীব্রতার ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, তীব্রতার ব্যস্তানুপাতিক সম্পর্ক বা সূত্র মেনে চলে। তাহলে মনে রাখবা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা অলরেডি আসছে পরীক্ষায়, সেটা হচ্ছে এটা, ক্যাথোড রশ্মি দ্বারা, সরি, ক্যাথোড রশ্মি দ্বারা, ক্যাথোড রশ্মি দ্বারা কি তৈরি হয় বলতো? এক্স রে রশ্মি তৈরি হয়, রঞ্জন রশ্মি তৈরি হয়, মানে এক্স রে রশ্মি।
এক্স রে রশ্মি তৈরি হয় ক্যাথোড রশ্মি দ্বারা। কোন রশ্মি দ্বারা? ক্যাথোড রশ্মি দ্বারা। এক্স রে, বারবার এক্স রে করলে, বারবার এক্স রে করলে কি হইতে পারে জানো? জেনেটিক বা জিনের যে চারিত্রিক গুণাবলী আছে এটা পরিবর্তন হইতে পারে। সুতরাং মনে রাখবা যে জিনের চারিত্রিক গুণাবলী পরিবর্তন ঘটতে পারে, পরিবর্তন ঘটতে পারে। এখন আসো এক্স রে ব্যবহার। এক্স রে ব্যবহার কোন কোন কাজে করা হয় আমরা জানি। চিকিৎসা ক্ষেত্রে করা হয়, চিকিৎসা ক্ষেত্রে তো করা হবেই। গোয়েন্দা বিভাগে, গোয়েন্দা বিভাগে করা হয়, ফরেনসিক বিভাগে, সিআইডি, ফরেনসিক এইসব বিভাগে। শিল্পক্ষেত্রে, ব্যবসা, পরীক্ষাগারে, সব জায়গায় ব্যবহার করা যেতে পারে। অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার আছে। তাহলে আমরা কয়েকটা কাজ করি যেগুলো আসার মতো, ঠিক আছে? তাহলে তোমরা চিকিৎসা ক্ষেত্রে তোমরা জানো যে কোথাও হাড় ভেঙে গেলে, কোথাও কোথাও ব্যথা হইলে, ব্যথা পাইলে আমরা এক্স রে করি, তাই না? এটা আমরা সবাই জানি। ক্যান্সার অথবা টিউমার, যক্ষ্মা নির্ণয়, ওকে, এগুলো আমরা যেগুলো জানি সেগুলো লেখার দরকার নাই। তো চিকিৎসা ক্ষেত্রে কোন কোন কাজে ব্যবহার করা হয় আমরা জানি ব্যবহারটা। ক্যান্সার চিকিৎসায়, জীবকোষ ধ্বংসের কাজে, টিউমার, যক্ষ্মা এগুলো নির্ণয়, দাঁতের ক্ষয় নির্ণয়, দাঁতের গোড়ায় ক্ষত নির্ণয়, এগুলো। এরপরে গোয়েন্দা বিভাগে 2 নাম্বার কি? গোয়েন্দা বিভাগে, গোয়েন্দা বিভাগে 3 নাম্বার কি? গোয়েন্দা বিভাগে কিভাবে করা হয় বলো তো? ধরো পেটের মধ্যে কেউ সোনা রূপা লুকায় রাখছে, এটা কিন্তু চিহ্নিত করা যায় এক্স রে কইরা, বুঝতে পারছো? তাহলে পেটের মধ্যে লুকায় রাখছে বা শরীরের অন্য কোথাও লুকায় রাখছে, তখন এক্স রে করে কিন্তু এটা দেখা যায় যে কি কি ধাতু সেখানে আছে, মেটালিক পদার্থ আছে, সব দেখা যায়, সব স্পষ্ট দেখা যায়। তারপরে শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে কোন কাজে বলো তো? আসল এবং নকল হীরা, এটা পার্থক্য করা যায়। প্রকৃত ও নকল হীরা, পার্থক্য। তারপর ধাতব পাতের, ধাতব পাতের ফাটল নির্ণয়, ফাটল বা গর্ত নির্ণয়, ঠিক আছে? আচ্ছা। আর কি করা হয় পরীক্ষাগারে? পরীক্ষাগারে কি করা হয়? পরমাণুর গঠন, পরমাণুর গঠন, ক্যালাসের গঠন, ক্যালাসের গঠন, এগুলো নির্ণয় করা হয়। ওকে, এবার আসে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়া। একটা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি ধাতব পৃষ্ঠে দেওয়া হবে, তখন সেখান থেকে কি নিঃসৃত হবে? ইলেকট্রন। এইটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ক্রিয়া। অর্থাৎ উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে কি নিঃসৃত হয়? তা থেকে ইলেকট্রন নির্গত হয়।
তাকে বলা হয় ফটো ইলেকট্রিক বা ফটো তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক বা ফটো তড়িৎ ক্রিয়া বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন কে? বিজ্ঞানী হার্টস। পরীক্ষামূলকভাবে প্রমাণ দেন কে? বিজ্ঞানী হার্টস। ঠিক আছে। আর ব্যাখ্যা করেন কে? ব্যাখ্যা করেন হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন হচ্ছে ব্যাখ্যা করেন। আর প্রমাণ করেন হচ্ছে পরীক্ষামূলকভাবে হার্টস। এখন দেখো, এটা একটু লিখে রাখো, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন ত্বরিত করলে ইলেকট্রনের গতিশক্তি হবে, গতিশক্তি কত হবে বলো তো? 4 ইলেকট্রন ভোল্ট। 4 ইলেকট্রন ভোল্ট। এবার আসলে বৈশিষ্ট্য পড়তে হবে, ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কি কি দেখি। 1 নাম্বার, এটা একটা তাৎক্ষণিক ঘটনা। একটা তাৎক্ষণিক, হঠাৎ করে হবে, ঠিক আছে। এটা একটা তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনা। 2 নাম্বার হচ্ছে, এখানে একটা জিনিস লাগবে, তার নাম কি? প্রারম্ভ কম্পাঙ্ক লাগবে। কি লাগবে? প্রারম্ভ কম্পাঙ্ক। এটা কি? একটা ধাতু হতে ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মির একটা ন্যূনতম কম্পাঙ্ক লাগে। এটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে ধাতু থেকে প্রত্যেক ধাতু থেকে ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মির কি লাগে? একটা ন্যূনতম কম্পাঙ্ক লাগে। একটি ন্যূনতম কম্পাঙ্ক প্রয়োজন হয়। কম্পাঙ্ক থাকে। এটাকে বলা হয় প্রারম্ভ কম্পাঙ্ক। প্রত্যেক ধাতু থেকে একটি ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মির কি থাকে? ন্যূনতম কম্পাঙ্ক থাকে। এটাকে বলা হয় ন্যূনতম কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখন আরো 3-4টা বৈশিষ্ট্য পড়ে রাখবো। সেটা হচ্ছে, আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ
সর্বোচ্চ গতিবেগ আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক। আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক। এবং এবং নির্গমনের হার এবং নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। লেখা শেষ। এখন গুরুত্বপূর্ণ একটা তথ্য পড়বো, সেটা কি কার্যাপেক্ষক। এখান থেকে প্রশ্ন আসছে গত বছর। কার্যাপেক্ষক, ঠিক আছে। কার্যাপেক্ষক, কার্য অপেক্ষক। কোন ধাতব পৃষ্ঠ থেকে, দেখো কোন ধাতব পৃষ্ঠ থেকে শূন্য বেগ সম্পন্ন, শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে, ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়, যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ মিউ নট। মিউ নট মানে কি জানো? সূচন কম্পাঙ্ক। এটা মানে কি? সূচন কম্পাঙ্ক। ডাব্লিউ নট মানে হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষকটা কি? কোনো ধাতব পৃষ্ঠের থেকে শূন্য গতিসম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়, যতটুকু শক্তির প্রয়োজন হয়। তাহলে ধাতুগুলো কি কি হইতে পারে? সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, মানে গ্রুপ একের যে ধাতুগুলো আছে, গ্রুপ একের যে ধাতুগুলো আছে সেগুলো। তাছাড়া রূপা, তামা, সোনা, প্লাটিনাম, এগুলো তো সবগুলো মুখস্থ করতে হবে। সবগুলোর মান মুখস্থ করতে হবে আর জানতে হবে কোনটা সবচেয়ে বেশি এবং কোনটা সবচেয়ে কম। তাহলে একটু একটা ছক আকারে এটা পড়বো যে ধাতুর নাম সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এর নাম সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। রূপা, রূপা মানে কি? সিলভার। তারপর তামা, তামা মানে কি? কপার। সোনা মানে কি? সোনা মানে হচ্ছে ওরাম। আর কি লাস্টে হলো প্লাটিনাম। কোনটা? প্লাটিনাম। প্লাটিনামটা এখানে লিখি নাকি মাঝখানে লিখে দিই? প্লাটিনাম, পিটি। তো কার্যাপেক্ষকের মান জানতে হবে। কার্য অপেক্ষক, ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট। সিজিয়াম হচ্ছে 2.14, পটাশিয়াম 2.30, সোডিয়াম 2.75, রূপাটা হচ্ছে 4.74, কপারটা হচ্ছে 4.94, সোনাটা হচ্ছে 5.31, আর প্লাটিনামটা হচ্ছে 5.65। তাহলে এই যে প্লাটিনামটা সবচেয়ে বেশি, প্লাটিনামটা কি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মান প্লাটিনামের, মনে থাকবে।
তাহলে আমরা একটু আগে একটা জিনিস পড়ছি না, যে সূচন কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্কটা কি? অর্থাৎ ন্যূনতম যে কম্পাঙ্কের কারণে কোনো ধাতব পৃষ্ঠ থেকে কি বের হয়, ইলেকট্রন বের হয়, এটার নামই হলো সূচন কম্পাঙ্ক। বুঝতে পারছো? এটা কিন্তু অলরেডি লিখে দিছি, সুতরাং এটা নতুন করে লিখলাম না। আর এই মানগুলো মনে রাখা ফরজ, এবং মান নাম সহকারে মনে রাখতে হবে। আর মনে রাখবা, গ্রুপ একের যে ধাতুগুলো আছে, গ্রুপ একের ধাতুগুলো হচ্ছে তোমার কি, কার্যাপেক্ষকে আছে, আর বাকিগুলো ডি ব্লকের মৌল। আচ্ছা, এখন আসো আলোক তড়িৎ নির্গমনের সূত্রাবলী। আলোক তড়িৎ নির্গমনের সূত্রাবলী। চারটা সূত্র আছে, কয়টা? চারটা। কে কে দিছে? লিনার্ট, বিজ্ঞানী লিনার্ট, থমসন, রিচার্ডসন, রিচার্ডসন আর কম্পটন। ঠিক আছে? তো তিনি বলছে, প্রথম সূত্র, তারা বলছে আলোক নির্গমন হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা। আলোক নির্গমন বা আলোক তড়িৎ নির্গমন, তড়িৎ নির্গমনটা কি, একটা তাৎক্ষণিক ঘটনা, অর্থাৎ হঠাৎ করে অনেক কম সময়ের মধ্যে হবে এটা, অনেক কম সময়। একটি তাৎক্ষণিক ঘটনা, একটি তাৎক্ষণিক ঘটনা। সময় কতটুকু লাগে বলো তো? 3 × 10⁻⁹ সেকেন্ডের কম, সেকেন্ডের কম সময় লাগে। তারা এটাই বলছে। 2 নম্বর বলছে, 2 নম্বর সূত্র কি বলছে, এটা আগে লেখে নাও, সময়টা কতটুকু লাগে এটা লিখে নিতে হবে। এরপরে তারা বলছে প্রারম্ভ কম্পাঙ্ক লাগবে। কি লাগবে? প্রারম্ভ কম্পাঙ্ক। অর্থাৎ 2 নম্বর সূত্রে বলা হয়েছে, যদি কোনো কিছু থেকে ইলেকট্রন নির্গত হইতে চায়, তাহলে কি লাগবে? আপতিত রশ্মির একটা ন্যূনতম কম্পাঙ্ক লাগবে। ন্যূনতম কম্পাঙ্ক, এটার নাম হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। এটার নাম কি? প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে প্রারম্ভ কম্পাঙ্ক লাগবে। অর্থাৎ দ্বিতীয় সূত্রটাকে কিসের সূত্র বলবো আমরা? প্রারম্ভ কম্পাঙ্কের সূত্র। তারপর 3 নম্বর সূত্রটাকে কি বলবো আমরা বলো তো? এই যে প্রারম্ভ কম্পাঙ্কটা আছে না, এটা হচ্ছে আপতিত আলোর প্রাবল্যের সমানুপাতিক। আপতিত আপতিত আলোর প্রারম্ভের কি বলে, প্রাবল্যের সমানুপাতিক। প্রাবল্যের সমানুপাতিক। আপতিত আলোকের কি? প্রাবল্যের সমানুপাতিক, মানে তীব্রতা, তীব্রতার সমানুপাতিক। তাহলে প্রারম্ভ কম্পাঙ্কটা আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। এবার হচ্ছে 4 নম্বর সূত্র, চতুর্থ সূত্র। কি বলছে? যে আলোক ইলেকট্রনের গতিবেগ, আলোক ইলেকট্রনের গতিবেগ আপতিত আলোকের, আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না। আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না, বরং আপতিত আলোকের কম্পাঙ্ক, ডট ডট দিয়ে দিলাম, কম্পাঙ্ক ও নিঃসারক, নিঃসারক, নিঃসারক এর উপর নির্ভর করে। ঠিক আছে?